ওয়েলকাম। তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই এই ইউটিউব চ্যানেল আইডুলার্নে। তো তোমরা সকলেই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকেও আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবে। ঠিক আছে, তো চলো আজকের প্রথম প্রশ্ন। অ্যাচিভমেন্ট টেস্ট মূলত কোনটি পরিমাপ করে? ঠিক আছে, অ্যাচিভমেন্ট টেস্ট মূলত কোনটি পরিমাপ করে? পূর্ব অর্জিত জ্ঞান, শেখার সম্ভাবনা, ব্যক্তিত্ব না আগ্রহ? অ্যাচিভমেন্ট টেস্ট মূলত পরিমাপ করে পূর্ব অর্জিত জ্ঞান। ঠিক আছে, তো অপশন এ সঠিক উত্তর। অ্যাচিভমেন্ট টেস্ট মূলত পূর্ব অর্জিত জ্ঞানকে পরিমাপ করে। নেক্সট, প্রগনস্টিক টেস্ট সাধারণত ব্যবহৃত হয় ভবিষ্যৎ শিক্ষণ সাফল্য নির্ধারণে, ইতিমধ্যেই শেখা জ্ঞান নির্ধারণে, ব্যক্তিত্ব যাচাইয়ে না ক্লিনিক্যাল পরীক্ষায়? তাহলে প্রগনস্টিক টেস্ট সাধারণত ব্যবহৃত হয় ভবিষ্যৎ, ঠিক আছে, ভবিষ্যতে যে শিক্ষণ সেই সাফল্য নির্ধারণে, ভবিষ্যৎ শিক্ষণ সাফল্য নির্ধারণে প্রগনস্টিক টেস্ট ব্যবহৃত হয়। তারপর ডায়াগনস্টিক টেস্ট এর মূল উদ্দেশ্য কি? ডায়াগনস্ট করা মানে কোনো কিছু নির্ধারণ করছে কিসের? এবার তো অপশন দেখে বলো। যে দুর্বলতা ও ত্রুটি শনাক্ত করা, ভবিষ্যৎ শিক্ষণ ক্ষমতা নির্ধারণ করা, সাধারণ বুদ্ধি মাপা না ব্যক্তিত্ব যাচাই করা? তো ডায়াগনস্টিক টেস্ট এর মূল উদ্দেশ্য হলো দুর্বলতা ও ত্রুটিগুলিকে শনাক্ত করা। কোনো শিক্ষার্থীর হতে পারে বা ঠিক আছে, শিক্ষাক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীর যে ত্রুটি দুর্বলতা সেগুলো টেস্ট মানে করবে ডায়াগনস্টিক টেস্টের দ্বারা। ঠিক আছে, যে কোনগুলি বাধা হয়ে দাঁড়াচ্ছে তার শেখার পথে। ঠিক আছে, এবার নানা রকমের তো ত্রুটি রয়েছেই, তাই কি না? তো সেগুলো ডায়াগনস্টিক টেস্টের দ্বারা শিক্ষার্থীদের কিন্তু যাচাই করা যায় যে তারা কোন কোন দিক থেকে পিছিয়ে রয়েছে। ঠিক আছে, অবশ্যই শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে না, নানান ক্ষেত্রে কিন্তু এই টেস্ট ব্যবহার করা হয়। তো আমি যেহেতু শিক্ষার ক্ষেত্রেই বললাম, তো সেক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের কিন্তু দুর্বলতা এবং ত্রুটিগুলো শনাক্ত করার ক্ষেত্রে ডায়াগনস্টিক টেস্টটা ব্যবহার করা হয়, মানে যা। ঠিক আছে, তারপর দেখো সহজ প্রশ্ন, অবজেক্টিভ টেস্টের প্রধান বৈশিষ্ট্য কী? অবজেক্টিভ টেস্ট, ঠিক আছে, যাকে নৈর্ব্যক্তিক অভিক্ষা বলা হয়। তো দেখো এখানে কি হবে? উত্তর লেখকের মতামতের ওপর নির্ভরশীল, নিরপেক্ষ স্কোরিং সম্ভব, দীর্ঘ বিবরণমূলক না শিক্ষক নির্ভর? অবশ্যই অবজেক্টিভ টেস্ট সেটি নিরপেক্ষ স্কোরিং নির্ভর। কেন? কারণ এটা নৈর্ব্যক্তিক, এমসিকিউ টাইপ টেস্ট হয়, তাই কেন এমসিকিউ টাইপের হয়। তারপর হচ্ছে সত্য মিথ্যে এগুলো হয়, মানে যেগুলো কি যে কোনো শিক্ষকের হস্তক্ষেপ সেখানে থাকবে না। ঠিক আছে, যে অনেক সময় হয় না যে রচনাধর্মী লেখার ক্ষেত্রে যে ভালো হয়েছে লেখা, সেক্ষেত্রে কিন্তু হাতের লেখার উপর একটা নির্ভর করে নাম্বার দেওয়াটা, স্কোরিং সিস্টেমটা, তাই তো। কিন্তু অবজেক্টিভ টেস্টের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। যদি ABCD এই অপশনগুলোর মধ্যে যদি এ দেয় কেউ, সে টিক চিহ্নটা বড় করে দিক আর ছোটো করে দিক, ঠিক আছে, তো কিন্তু সঠিক উত্তর এই হবে। তো সেক্ষেত্রে নাম্বারটা ভ্যারি করবে না, সেখানে কি কোনো পক্ষপাতিত্ব সম্ভব নয়। তো অপশন বি ঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট, স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, ঠিক আছে, মানে আদর্শায়িত অভিক্ষা তৈরির সময় প্রধান গুরুত্ব দেওয়া হয় কিসের ওপর? ব্যক্তিগত ব্যাখ্যার ক্ষেত্রে, বৈজ্ঞানিক প্রমাণ ও মানদণ্ডের ওপর, ব্যক্তিগত অভিজ্ঞতা না শিক্ষকের অনুমান? স্ট্যান্ডার্ডাইজড টেস্ট তৈরির সময় প্রধান গুরুত্ব দেওয়া হয় বৈজ্ঞানিক প্রমাণ ও মানদণ্ডের ওপর। অ্যাচিভমেন্ট টেস্টের উদাহরণ কোনটি? WISC না স্ট্যানফোর্ড বিনেট না ফাইনাল এক্সামিনেশন না রসাস টেস্ট? তোমরা সকালে কমেন্টে জানাবে WISC এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম, ঠিক আছে, পুরো নাম বলো। WISC এর ফুল ফর্ম তোমরা কমেন্টে জানাও। ঠিক আছে, তো উত্তরটা বলে দিচ্ছি। অ্যাচিভমেন্ট টেস্টের উদাহরণ হলো ফাইনাল এক্সাম। ঠিক আছে, ধরো ফাইনাল পরীক্ষার দ্বারাই একজন শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারলো কি না, তাই সে কী অ্যাচিভ করলো সেটা জানা যায়। ঠিক আছে, সে কী অ্যাচিভ করলো সেটা জানা যায় ফাইনাল এক্সামিনেশনের পর। নেক্সট,
নেক্সট দেখো, অ্যাপটিটিউড টেস্ট মূলত ব্যবহৃত হয় সৃজনশীলতা মাপতে, নির্দিষ্ট কাজের দক্ষতা অনুমান করতে, অর্জিত জ্ঞান যাচাই করতে, না আবেগ মাপতে। অ্যাপটিটিউড আর অ্যাটিটিউডের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, ঠিক আছে। যে অ্যাপটিটিউড বিষয়টা কি, অ্যাপটিটিউড হয়েছে মানে মানে মেন ব্যাপারটা রয়েছে কি, যে তোমার মধ্যে বা তোমাদের মধ্যে যে কাজটা করার ক্ষমতা রয়েছে, কাজটা করে তুমি দক্ষ হয়েছো তেমনটা নয়, মানে প্রবণতা রয়েছে যে তুমি কাজটা পারবে, তোমার দ্বারা হবে, সম্ভব, সেটা হচ্ছে অ্যাপটিটিউড মানে প্রবণতা, ঠিক আছে। ধরো তুমি কাজটা শিখে তুমি দক্ষ হলে, সেটা সক্ষমতা তোমার হলো, সেটা আলাদা, সে ক্যাপাবিলিটি, ঠিক আছে, অ্যাবিলিটি রয়েছে সেটা। কিন্তু অ্যাপটিটিউড বোঝাচ্ছে কি, যে এই কাজ করার ক্ষমতাটা তোমার মধ্যে রয়েছে। যেমন একটা দেশলাইয়ের কাঠির মধ্যে কি থাকে, বারোদের মধ্যে কি থাকে, আগুন জ্বালানোর একটা প্রবণতা থাকে, কিন্তু ওই ম্যাচেসের মধ্যে যদি বারোদের সঙ্গে ঘর্ষণ না হয়, তাহলে কিন্তু কি আগুন জ্বলবে কি, জ্বলবে না। ঠিক একই রকম, যেমন দেশলাইয়ের মধ্যে আগুন জ্বালানোর প্রবণতাটা রয়েছে, যে আছে সত্তা একটা, ঠিক একই রকম তোমাদের মধ্যে যে কাজটা পারবে, সকলে মানে কাজটা করতে সক্ষম, সেই প্রবণতাটা রয়েছে, সেটা কি করতে হবে, সেটাকে অভ্যাসে প্র্যাকটিসের দ্বারা কি করতে হবে, দক্ষ করে তুলতে হবে, ঠিক আছে। তো এখানে কি হবে, নির্দিষ্ট কাজের দক্ষতা অনুমান করতে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি। তারপর দেখো, ক্রাইটেরিয়ন রেফারেন্স টেস্ট এর ব্যবহার হয়, ক্রাইটেরিয়ন রেফারেন্স টেস্ট এর ব্যবহার হয় শিক্ষার্থীদের পারস্পরিক তুলনা করতে, নির্দিষ্ট মানদণ্ডে সাফল্য মাপতে, ব্যক্তিত্ব যাচাই করতে, না ভবিষ্যৎ শিক্ষণ ক্ষমতা নির্ধারণ করতে। তো ক্রাইটেরিয়ন রেফারেন্স টেস্ট যাকে বলা নির্ণায়ক অভিক্ষা, ঠিক আছে, সেটা করা হয় কি, সেটা হচ্ছে কি নির্দিষ্ট মানদণ্ডে সাফল্য মাপতে, মানে নির্দিষ্ট প্রথমে একটা মানদণ্ড স্থির করা হয়, ঠিক আছে, যে এটা মানে এই বিষয়গুলো করতে পারলে কি হবে, উত্তীর্ণ হতে পারবে। তো সেক্ষেত্রে এটি একটা মানদণ্ডের ওপর নির্ভর করে, ঠিক আছে, নির্দিষ্ট মানদণ্ড মাপতে ক্রাইটেরিয়ন রেফারেন্স টেস্ট ব্যবহার করা হয়। নর্ম রেফারেন্স টেস্টের মূল লক্ষ্য কী, শিক্ষার্থীদের ব্যক্তিগত অগ্রগতি মাপতে, না অন্যদের সাথে তুলনা করতে, নির্দিষ্ট দক্ষতা যাচাই করতে, না আগ্রহ মাপা। নর্ম রেফারেন্স টেস্ট এটি হচ্ছে কি অন্যদের সাথে তুলনামূলক যে অবস্থান, অন্যদের সঙ্গে তুলনা করার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়, ঠিক আছে। তো নর্ম রেফারেন্স টেস্টের মূল লক্ষ্য হচ্ছে অন্যদের সাথে তুলনামূলক অবস্থান মেজার করতে ব্যবহার করা হয়। ডায়াগনস্টিক টেস্ট সাধারণত কোন শ্রেণীতে বেশি কার্যকর, ডায়াগনস্টিক টেস্ট প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, না প্রাপ্তবয়স্ক শিক্ষার ক্ষেত্রে, কোন ক্ষেত্রে ডায়াগনস্টিক টেস্ট বেশি কার্যকরী হবে, সঠিক উত্তর হবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে। এসএ টাইপ টেস্টের প্রধান অসুবিধা কী, এসএ টাইপ টেস্টে দ্রুত মূল্যায়ন সম্ভব নয়, শিক্ষার্থীর চিন্তাশক্তি যাচাই হয় না, লিখিত ব্যাখ্যার সুযোগ নেই, এগুলো মানক নয়। এসএ টাইপ টেস্টের প্রধান অসুবিধা হলো দ্রুত মূল্যায়ন সম্ভব নয়, দ্রুত মূল্যায়ন সম্ভব নয়। অবজেক্টিভ টাইপ টেস্টের সুবিধা কী, সময় বেশি লাগে, কম প্রশ্ন দেওয়া যায়, দ্রুত নিরপেক্ষ মূল্যায়ন, ব্যক্তিগত পক্ষপাতিত্ব আর কি থাকে। তো অবজেক্টিভ টেস্টের সুবিধা হচ্ছে দ্রুত ও নিরপেক্ষ মূল্যায়ন। টিচার মেড টেস্ট সাধারণত কেমন হয়, টিচার মেড টেস্ট সাধারণত কেমন হয়, মানবকৃত, গবেষণা ভিত্তিক, সীমিত বৈজ্ঞানিক মান, না জাতীয় স্তরের। টিচার মেড টেস্ট সাধারণত কেমন হয়, সীমিত বৈজ্ঞানিক মান, সীমিত বৈজ্ঞানিক মানের হয়, ঠিক আছে। ফরম্যাটিভ টেস্ট মূলত নেওয়া হয়, ফরম্যাটিভ টেস্ট মূলত নেওয়া হয় বছরের শেষে, বছরের মাঝামাঝি চলমান শিক্ষণ মূল্যায়নে, ভর্তি পরীক্ষায়, না গবেষণায়। ফরম্যাটিভ টেস্ট মূলত নেওয়া হয় বছরের মাঝামাঝি চলমান শিক্ষণ মূল্যায়নে। সামেটিভ টেস্ট সাধারণত কোর্স শেষে শিক্ষার্থীর সাফল্য যাচাই করে, চলমান শিক্ষণ বিশ্লেষণ করে, ক্লিনিক্যাল ব্যবহারে হয়, মানে ক্লিনিক্যাল ক্ষেত্রে আর কি, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, না গবেষণামূলক ক্ষেত্রে ব্যবহার করা হয়। কী হবে,
কোর্স শেষে শিক্ষার্থীর সাফল্য কেমন হয়েছে সেটা যাচাই করার ক্ষেত্রে সামেটিভ টেস্ট ব্যবহার করা হয়। ইন্টেলিজেন্ট টেস্ট প্রথম তৈরি করেন কে? থর্নডাইক, আলফ্রেড বিনেট, স্পেয়ারম্যান না ওয়েসলার? ইন্টেলিজেন্ট টেস্ট প্রথম ব্যবহার করেন আলফ্রেড বিনে। স্ট্যানফোর্ড বিনে টেস্ট মূলত কোন বয়সের জন্য উপযোগী? শিশু ও কিশোর, শুধুমাত্র প্রাপ্তবয়স্ক, শুধুমাত্র প্রাথমিক স্তর না প্রশিক্ষণার্থীরা? কাদের জন্য উপযোগী? শিশু ও কিশোরদের জন্য। WAIS এর পূর্ণ রূপ কি হবে? ওয়েসলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল, ওয়েসলার অ্যাপটিটিউড ইন্টেলিজেন্স সিস্টেম, ওয়ার্ল্ড অ্যাপটিটিউড ইন্ডিকেটর স্কেল না ওয়েসলার একাডেমিক ইন্ডেক্স সিস্টেম? কি হবে? WAIS এর পূর্ণ হচ্ছে ওয়েসলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল। র্যাভেন্স প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স আর কি যেটা রয়েছে সেটা মৌখিক বুদ্ধি পরীক্ষা করে, অমৌখিক বুদ্ধি পরীক্ষা করে, ব্যক্তিত্ব পরীক্ষা করে না আগ্রহ পরীক্ষা করে? র্যাভেন্সের যে প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স রয়েছে সেটি কি পরীক্ষা করে? সেটি অমৌখিক বুদ্ধি পরীক্ষা করে। র্যাভেন্স হচ্ছে কি পরীক্ষা হয়? অমৌখিক বুদ্ধি, অমৌখিক। গ্রুপ ইন্টেলিজেন্স টেস্টের বিশেষ বৈশিষ্ট্য কি রয়েছে? একসাথে বহুজন পরীক্ষা নেওয়া যায়, সময় বেশি লাগে, একে একে ব্যক্তিগতভাবে নিতে হয়, এক এক করে আর কি, বা শিশুদের জন্য উপযোগী নয়। তো গ্রুপ ইন্টেলিজেন্স টেস্ট এর বৈশিষ্ট্য হলো একসাথে বহুজনের পরীক্ষা নেওয়া যায়, একসঙ্গে বহুজনের পরীক্ষা নেওয়া যায়। ইন্টেলিজেন্ট মেন্টাল এজ, ঠিক আছে। ইন্টেলিজেন্ট কোশিয়েন্টের যে সূত্র রয়েছে কি MA/CA × 100, তো MA এর পুরো নাম হচ্ছে মেন্টাল এজ। তো এই মেন্টাল এজ প্রথম ব্যবহার করেন কে? থর্নডাইক, স্পেয়ারম্যান, টারম্যান না বিনেট? মেন্টাল এজ প্রথম ব্যবহার করেন আলফ্রেড বিনেট। IQ এর সূত্র হলো কি? MA/CA × 100। নন ভার্বাল ইন্টেলিজেন্স টেস্ট কেন গুরুত্বপূর্ণ? কারণ ভাষাজ্ঞান নির্ভর নয় কেবল প্রাপ্তবয়স্কদের জন্য শিক্ষার স্তর যাচাই করতে না বিশেষ ভাষা শিক্ষায়। তো নন ভার্বাল যেহেতু বলেছে তাই কী হবে? ভাষা জ্ঞান নির্ভর নয়, মানে ভাষাবিহীন যেটাকে বলা হয়। আর্মি আলফা এবং আর্মি বিটা টেস্ট প্রথম ব্যবহৃত হয় প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে, শীতল যুদ্ধকালে, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময়। আর্মি আলফা এবং আর্মি বিটা টেস্ট প্রথম ব্যবহৃত হয় প্রথম বিশ্বযুদ্ধে। গ্রুপ টেস্ট অফ ইন্টেলিজেন্সের অসুবিধা কি? সময় বেশি লাগে, প্রতিটি শিক্ষার্থীর বিস্তারিত তথ্য পাওয়া যায় না, একসাথে পরীক্ষা নেওয়া যায় না, খরচ বেশি হয়। তার অসুবিধা হচ্ছে প্রতিটি শিক্ষার্থীর বিস্তারিত তথ্য পাওয়া যায় না, ঠিক আছে। জেনারেল ইন্টেলিজেন্স ফ্যাক্টর মানে জি ধারণা কে দেন? থর্নডাইক, স্পেয়ারম্যান, গিলফোর্ড না থার্স্টন? জেনারেল ইন্টেলিজেন্স ফ্যাক্টর মানে জি এ ধারণা কে দেন? স্পিয়ারম্যান, ঠিক আছে। স্পিয়ারম্যানের দিক উপাদান তত্ত্ব, GRS জেনারেল ইন্টেলিজেন্স, আর হচ্ছে স্পেশাল ইন্টেলিজেন্স, তো স্পিয়ারম্যান। WISC মূলত কাদের জন্য প্রযোজ্য? শিশুদের জন্য, প্রাপ্তবয়স্কদের জন্য, শিক্ষক প্রশিক্ষণার্থীদের জন্য না প্রবীণদের জন্য? WISC মূলত কাদের জন্য প্রয়োজন? শিশুদের জন্য। কারণ ফুল ফর্মে তো তোমাদের বলতে বলেছিলাম কি হবে? ওয়েসলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন্স, ঠিক আছে, সিতে চিলড্রেন। কালচার ফ্রি টেস্ট বলতে কি বোঝায়? সাংস্কৃতিক প্রভাবমুক্ত বুদ্ধি পরীক্ষা, সাহিত্য পরীক্ষা, ভাষাজ্ঞান নির্ভর পরীক্ষা না ব্যক্তিত্ব পরীক্ষা? তো কী হবে? কালচার ফ্রি টেস্ট বলতে বোঝায় সাংস্কৃতিক প্রভাবমুক্ত বুদ্ধি পরীক্ষা। খুবই সহজ ছিল, তাই তো। মাল্টিপল ইন্টেলিজেন্সের তত্ত্ব দেন কে? মাল্টিপল ইন্টেলিজেন্সের তত্ত্ব কে দেন? গার্ডনার, স্টার্নবার্গ, স্পেয়ারম্যান না বিনেট? মাল্টিপল ইন্টেলিজেন্সের তত্ত্ব দেন গার্ডনার।
ট্রায়ার্কি থিওরি অফ ইন্টেলিজেন্স এর প্রবর্তক কে? স্টার্নবার্গ, গার্ডনার, বিনেট না থার্স্টন? ট্রায়ার্কি থিওরি অফ ইন্টেলিজেন্স এর প্রবর্তক কে? সঠিক উত্তর হবে স্টার্নবার্গ। ইন্টেলিজেন্ট টেস্ট যেমন রয়েছে তেমন রয়েছে ইন্টারেস্ট টেস্ট রয়েছে আবার। তো সেই ইন্টারেস্ট টেস্ট এর মূল উদ্দেশ্য কি? ব্যক্তির আগ্রহের ক্ষেত্র নির্ধারণ, বুদ্ধি যাচাই, ব্যক্তিত্ব মূল্যায়ন, আবেগ মাপা। ইন্টারেস্ট টেস্ট মানে কি? আবেগ মাপা শুধু তাই না, ব্যক্তির আগ্রহের যে ক্ষেত্র সেটাকে নির্ধারণ করা। একজন ব্যক্তির তো আগ্রহের ক্ষেত্র রয়েছে, নানা রকম ক্ষেত্র, সেটাকে মেজার করা হচ্ছে ইন্টারেস্ট টেস্টের মূল উদ্দেশ্য। স্ট্রং ইন্টারেস্ট ইনভেন্টরি প্রথম তৈরি করেন কে? স্ট্রং ইন্টারেস্ট ইনভেন্টরি বলেছে তো কুডার, স্ট্রং, থার্স্টন না গিলফোর্ড? তো সঠিক উত্তর, যেহেতু স্ট্রং ইন্টারেস্ট রয়েছে, স্ট্রংয়ে করেছিলেন প্রথম। কুডার পারফরমেন্স রেকর্ড ব্যবহৃত হয় বুদ্ধি মাপতে, আগ্রহ মাপতে, ব্যক্তিত্ব মাপতে না অ্যাপটিটিউড মাপতে? কুডারের পারফরমেন্স যে রেকর্ড রয়েছে সেটা কী করতে ব্যবহার হয়? আগ্রহ মাপতে। ঠিক আছে, কুডারের পারফরমেন্স রেকর্ড ব্যবহৃত হয় আগ্রহ মাপতে। ইন্টারেস্ট টেস্টের প্রধান প্রয়োগ ক্ষেত্র হলো কি? পেশা নির্বাচন, অর্জিত জ্ঞান যাচাই, বুদ্ধি নির্ধারণ না ব্যক্তিত্ব পরীক্ষা? ইন্টারেস্ট টেস্ট এর প্রধান প্রয়োগ পেশা নির্বাচনের ক্ষেত্রে। ঠিক আছে, ভোকেশনাল ইন্টারেস্ট টেস্ট মূলত সহায়ক কিসের? পেশাগত দিশা নির্ধারণে, ব্যক্তিত্ব বিকাশে, বুদ্ধি বৃদ্ধিতে, মানসিক রোগ নির্ণয়? ভোকেশনাল যেহেতু বলেছে তাহলে হবে পেশাগত দিশা নির্ধারণে। ইন্টারেস্ট টেস্ট এর একটি সীমাবদ্ধতা হলো ব্যক্তির আগ্রহ পরিবর্তনশীল, বৈজ্ঞানিক মান নেই, কেবল বুদ্ধি মাপে না ব্যয়বহুল? ইন্টারেস্ট টেস্ট এর একটি সীমাবদ্ধতা হলো ব্যক্তির আগ্রহ পরিবর্তনশীল, ব্যক্তির যে আগ্রহ সেটি পরিবর্তনশীল। স্ট্রং এর যে ইন্টারেস্ট ইনভেন্টরি রয়েছে সেটি কাদের জন্য উপযুক্ত? শিশুদের জন্য, প্রবীণদের জন্য, উচ্চ মাধ্যমিক ও কলেজ ছাত্রছাত্রীদের জন্য না মানসিক রোগীদের জন্য? স্ট্রং এর ইন্টারেস্ট ইনভেন্টরি উচ্চ মাধ্যমিক ও কলেজ ছাত্রছাত্রীদের জন্য উপযুক্ত। ইন্টারেস্ট টেস্ট মূলত কোন টেস্ট ক্যাটাগরিতে পড়ে? অ্যাচিভমেন্ট, সাইকোলজিক্যাল, প্রগনোস্টিক না ডায়াগনস্টিক? ইন্টারেস্ট যে টেস্ট পড়ে সেটা সাইকোলজিক্যাল। কুডার পারফরমেন্স রেকর্ডে মোট কটি প্রধান ক্ষেত্র থাকে? 5, 6, 7, 10? সঠিক উত্তর হবে 6। ইন্টারেস্ট টেস্ট এর ফলাফলে শিক্ষক কিভাবে সাহায্য করতে পারেন? শিক্ষার্থীদের পেশাগত দিশা ঠিক করতে, পরীক্ষার নম্বর বাড়াতে, শৃঙ্খলা রক্ষায় না ক্লাস কন্ট্রোলে? ইন্টারেস্ট টেস্টের ফলাফলে শিক্ষক সাহায্য করতে পারে পেশাগত দিশা ঠিক করতে। পার্সোনালিটি টেস্টের মূল উদ্দেশ্য হলো ব্যক্তির সামগ্রিক স্বভাব, মনোভাব ও আচরণ মূল্যায়ন, কেবল বুদ্ধি যাচাই, আগ্রহ নির্ধারণ, শিক্ষণ দক্ষতা মাপা? পার্সোনালিটি টেস্টের মূল উদ্দেশ্য হচ্ছে ব্যক্তির সামগ্রিক স্বভাব, মনোভাব ও আচরণ মূল্যায়ন। পার্সোনালিটি টেস্ট দুই ভাগে বিভক্ত। ঠিক আছে, কোনটি তোমরা কমেন্টে জানাও। ঠিক আছে, 42 নম্বর কোশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্টে জানাও। রসার্স ইঙ্ক বোল্ড টেস্ট হলো প্রজেক্টিভ পার্সোনালিটি টেস্ট, অবজেক্টিভ না অ্যাচিভমেন্ট না ইন্টারেস্ট টেস্ট? রসার্স ইঙ্ক বোল্ড টেস্ট হচ্ছে প্রজেক্টিভ পার্সোনালিটি টেস্ট। থিম্যাটিক অ্যাপারসেপশন টেস্ট বা সংক্ষেপে ট্যাট যাকে বলা হয় সেটি তৈরি করেন মারে ও মর্গান, থার্স্টন, গিলফোর্ড না স্পেয়ারম্যান? সেটা করতে হবে মুরে ও মর্গান। MMPI মিনেসোটা মাল্টিফেসিক পার্সোনালিটি ইনভেন্টরি। মিনেসোটা মাল্টিফেসিক পার্সোনালিটি ইনভেন্টরি হলো অবজেক্টিভ পার্সোনালিটি টেস্ট না প্রজেক্টিভ না ইন্টারেস্ট না অ্যাপটিটিউড? MMPI মিনেসোটা মাল্টিফেসিক পার্সোনালিটি ইনভেন্টরি, এটা হচ্ছে অবজেক্টিভ পার্সোনালিটি টেস্ট। প্রজেক্টিভ টেস্টের একটি সুবিধা হলো অন্তলীন প্রবণতা প্রকাশ পায়, স্কোরিং সহজ, কম সময় লাগে না সবসময় নির্ভুল? সঠিক উত্তর হবে অন্তলীন প্রবণতা প্রকাশ পায়। পার্সোনালিটি টেস্টের একটি সীমাবদ্ধতা হলো সবসময় নিরপেক্ষ নয়, আগ্রহ নির্ধারণ করে, বুদ্ধি যাচাই করে, দ্রুত ফল পাওয়া যায়? পার্সোনালিটি টেস্টের একটি সীমাবদ্ধতা হচ্ছে সবসময় নিরপেক্ষ হয় না। ঠিক আছে, অপশন এ।
সেন্টেন্স কমপ্লিশন টেস্ট হলো প্রজেক্টিভ পার্সোনালিটি টেস্ট, অবজেক্টিভ টেস্ট, ইন্টারেস্ট টেস্ট না ইন্টেলিজেন্ট টেস্ট। সেন্টেন্স কমপ্লিশন টেস্ট হলো কী হবে? প্রজেক্টিভ পার্সোনালিটি টেস্ট, প্রজেক্টিভ পার্সোনালিটি টেস্ট। 16 PF টেস্ট পার্সোনালিটি ফ্যাক্টরস, মানে PF মানে পার্সোনালিটি ফ্যাক্টরস, যে 16 যে পার্সোনালিটি ফ্যাক্টরস রয়েছে তার উদ্ভাবক কে? রেমন্ড ক্যাটেল, স্পিয়ারম্যান, থর্নডাইক না অলপোর্ট? সঠিক উত্তর হবে রেমন্ড ক্যাটেল। পার্সোনালিটি টেস্ট এর শিক্ষাগত প্রয়োগ হলো শিক্ষার্থীর স্বভাব অনুযায়ী পরামর্শ দেওয়া, কেবলমাত্র পরীক্ষার নম্বর বাড়ানো, শ্রেণী নিয়ন্ত্রণ, আইকিউ মাপা। পার্সোনালিটি টেস্টের শিক্ষাগত প্রয়োগ হলো শিক্ষার্থীর স্বভাব অনুযায়ী পরামর্শ দেওয়া। তো সকলকে ধন্যবাদ। অবশ্যই ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবে, ঠিক আছে?